আজ আমরা ক্লাস 10 মাধ্যমিকের চ্যাপ্টার 1 কোষে দেখি 1.3 সম্পূর্ণ সবগুলো অঙ্কগুলো করব। তো শুরু করি। এই ভিডিওটা দেখার পর আমি প্রমিস করছি যে এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই যে প্রথম অঙ্ক আছে কোষে দেখি 1.3 দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 বলে দিয়েছে। তখন বলেছে আমাদেরকে বের করতে হবে সংখ্যা দুটি হিসাব করে লিখি কি হবে। তো তাহলে শুরু করি। সম্পূর্ণ কোষে দেখি 1.3টা আজ করব আমরা। তো এক এক করে আমরা জাস্ট করব অঙ্কগুলো, আর কিছু না। তো আমি অঙ্কটা লিখে নিয়েছি, যে অঙ্কটা পড়লাম। তো এখানে এই অঙ্কটা করার সবথেকে সহজ উপায় হচ্ছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা অন্তর বলেছে 3, ঠিক আছে। তো এখানে আমরা কি করি, ধরে নিচ্ছি ক্ষুদ্রতম সংখ্যাটি, আগে ক্ষুদ্রতমটা ধরে নিই, সহজ হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো x এবং বলে দিয়েছে প্রথম কন্ডিশন দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার যোগফল 3। ক্ষুদ্রতম যদি x ধরি তাহলে বৃহত্তমটা কি হবে? বৃহত্তম সংখ্যাটি হবে x প্লাস 3, কারণ তাদের ডিফারেন্স 3 বলে দিয়েছে, ঠিক আছে। আরেকটা কন্ডিশন বলেছে এবং তাদের বর্গের সমষ্টি 117। তো শর্তানুসারে আমরা কি লিখতে পারবো? তাদের বর্গ মানে সংখ্যা দুটির বর্গ সমান 117। তো আমরা সমীকরণ পেয়ে গেলাম। এবার সমাধান করব। সমাধানটা করি। এটা সূত্র পড়বে x প্লাস 3 মানে x স্কোয়ার প্লাস 2ab হয়ে যাবে, 2abটা 6x হয়ে যাবে, 3 স্কোয়ার 9, 117 বা x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা প্লাস 117, এদিকে আসলে মাইনাস 117 বা সিম্পলিফাই করি সবগুলো, এটা হয়ে যাবে 108 সমান 0। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করার মতো যে 2 কমন যাচ্ছে, 2 কমনটা নিয়ে নিই, ছোট্ট হবে অঙ্কটা। আর আমাদের চেষ্টাটাই থাকবে যে যত আমরা অঙ্কগুলোকে ছোট্ট করতে পারি, পরে সুবিধা হবে। 2 গুণ ওদিকে গেলে ভাগ, আর শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য ছাড়া সেটা ভাগ হয়ে শূন্যই হবে। তো তাই জন্য এটাকে আমরা এমনি অমিট করে দিতে পারবো। এবার এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো। এটাকে এবার আমরা মিডল ফ্যাক্টর করব, মধ্যপদ ভেঙে উৎপাদকে বিশ্লেষণ। তো 54কে ভাঙতে হবে, এক্স স্কোয়ারের সহগ 1 আর এদিকে ধ্রুবক পদটা হচ্ছে -54। তো যাই হোক, তার নিউমেরিক্যাল ভ্যালুটা নিব 54 আর 1 গুণ করলে 54, মানে 54কে আমরা ভাঙবো মিডল ফ্যাক্টর করার জন্য। 2 2 4 আর 1 7, মানে 27 হবে ভাঙলে পরে। 3 3 9 আর 3 1 3। আর এক্স স্কোয়ারের চিহ্ন হচ্ছে প্লাস, আর এইটার মানে ধ্রুবক পদটার চিহ্ন হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মানে বিয়োগ আকারে আমাদেরকে 3টাকে মেলাতে হবে। এবার এখানে কম্বিনেশনগুলো যেগুলো নিয়েছি, তো দেখি কিভাবে আসে। 3 2 6 আর 3 1 3, 6 থেকে 3 গেলে হয়ে যাবে প্লাস 6x মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। ওখান থেকে -3 আসবে, এখান থেকে 6 পড়ে থাকবে। এবার এই দুটো টার্ম থেকে x প্লাস 6 আর x মাইনাস 3 পড়ে থাকবে। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাদের মধ্যে মিনিমাম একটা 0 হয়, তাই জন্য ভাষাটা আমরা এভাবে লিখব, হয় x প্লাস 6 সমান 0 আর x মাইনাস 3 সমান 0, অথবা এখানে অথবা লিখতে হবে, অথবা বা এখান থেকে x ইকুয়াল টু -6 আসবে, এখানে x ইকুয়াল টু 3 আসবে, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্কটা। তো এখানে আমাদের একটা জিনিস দেখার বিষয় যে অঙ্কটাতে আমাদেরকে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, সেগুলো কিন্তু মানে অঙ্কটার ক্ষেত্রে অখণ্ড সংখ্যাগুলি ধনাত্মক,
কিন্তু আমাদের যে এক্সের যে এই ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা কিন্তু ঋণাত্মক চলে আসছে। তো অঙ্কের শর্ত অনুযায়ী আমরা -6কে নিতে পারবো না। কি নিতে হবে? x = 3 নিতে হবে। -6টা আর নিতে পারবো না। তো ওই জিনিসটাই লিখি এখানে, এরকম লিখছি। এখন x ≠ কি হয়ে যাবে? -x, কারণ আমাদেরকে ধনাত্মক সংখ্যাগুলো নিতে বলেছে। তাহলে x = 3। আমরা কি নিব? x = 3 নেব। এই যে x = কি নেব? 3 নেব। এবং এটা আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে অপর সংখ্যাটি কি হয়ে যাবে? অপর সংখ্যাটা কি ছিল? x + 3 ছিল অপর সংখ্যাটি, x + 3। তো এটা হয়ে যাবে 3 + 3 = 6। তো একটা কি পেলাম? একটা পেলাম 3 আর একটা পেলাম 6। এটা হলো আমাদের প্রথম অঙ্ক। এবার চলো দেখি নেক্সট অঙ্ক। এখন করি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা আমি লিখলাম, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। আমাদের 2 নম্বর অঙ্ক এটা। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার বলে দিয়েছে। হলে এই জিনিসটাও যদি হয়, তারপর বলেছে যে আমাদেরকে উচ্চতা নির্ণয় করতে হবে, ত্রিভুজটার উচ্চতা। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ আঁকি, জিনিসটা বোঝাই। ধরুন এটা হচ্ছে আমাদের ত্রিভুজ আর এটা হচ্ছে তার উচ্চতা। তো আমাদেরকে কি বের করতে হবে? তার উচ্চতা। তো উচ্চতা থেকে আমরা h ধরে নিই, h মিটার, ঠিক আছে? h মিটার ধরে নিই। যদি আমরা উচ্চতাটাকে h মিটার ধরে নিই, সেক্ষেত্রে ভূমি কিভাবে আমরা বের করব? এই যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তার মানে ভূমিটা হয়ে যাবে দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, মানে দ্বিগুণ করে 18 যোগ করব, মানে 2h + 18 মিটার। আমাদের উচ্চতাটা h মিটার ধরলাম, সেক্ষেত্রে আমরা ভূমি কত পেলাম? 2h + 18 মিটার। তো এবার আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। এবার লিখি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এবার এই ভ্যালুগুলোকে পুট করি, ঠিক আছে? হাফ গুণ ভূমি কত? 2h + 18 গুণ উচ্চতা হচ্ছে h, বর্গ মিটার হবে কিন্তু, কারণ সবগুলো আমি না মিটারে ধরেছি, বর্গ মিটার এককটা। এখান থেকে 2 কমন নিয়ে এটাকে কেটে দিই, ঠিক আছে? এই যে এভাবে 1/2 গুণ 2 যদি কমন নিই তো h + 9 পড়ে থাকবে গুণ h বর্গ মিটার। 2 2 কাটলো, কি পড়ে থাকছে? h + 9 গুণ h বর্গ মিটার। অঙ্কে আমাদেরকে মানে এই ত্রিভুজটারই ক্ষেত্রফল বলে দিয়েছে 360 বর্গ মিটার। আর আমরা কি আমাদের ইকুয়েশন, মানে আমরা যে জিনিসগুলো ধরেছি সেই জিনিসগুলো দিয়ে আমরা যে ক্ষেত্রফলটা বের করলাম, সেটা আসলো h + 9 গুণ h। তো কি শর্তানুসারে দুটোই সেম, শর্তানুসারে কি বলতে পারি? সেই দুটোই সেম। তো এটাকে সেম করে দিই, h + 9 গুণ h = 360। এবার এটাকে সমাধান করব। h² + 9h গুণ করলাম, +360 এদিকে আসলে -360 = 0। এবার মিডল ফ্যাক্টর করব। তো 360কে ভাঙাই, 180, 2 দিয়ে গেলে 90, এবার 2 দিয়ে যাবে 45, 5 দিয়ে যাবে 9, 3 তিরিকে 9, 3 একে 3। এবার কম্বিনেশনটা মেলাই, h² এর চিহ্ন হচ্ছে প্লাস, আর -300 মানে 360 এর আগে দিকে আছে মাইনাস। তো প্লাস মাইনাসে মাইনাস, মানে 9কে আমরা বিয়োগ আকারে সাজাবো। দেখি বিয়োগ আকারে সাজাতে পারি কিনা, কম্বিনেশনগুলো চেক করি কিভাবে করলে বেশি ভালো হয়। 5 3 15, 3 2 6, 6 2 12, 12 2 24। 24 থেকে যদি 15 বাদ দিই তো হয়ে যাচ্ছে 9। 24 - 15 গুণ h -360 = 0। বাহ,
এইচ স্কোয়ার প্লাস 24 এইচ মাইনাস 15 এইচ মাইনাস 360। এই দুটোকে যদি কমন নিই তো আমরা কি পেয়ে যাব? এখান থেকে যদি এইচ কমন নিই পাবো এইচ প্লাস 24। এখান থেকে মাইনাস 15 কমন আসবে, এখানে থাকবে এইচ প্লাস 24 সমান সমান 0। ঠিক আছে, এবার আমরা নেক্সট পেজে বাকি অংশটুকু করি। বাকি অংশটুকু আমরা নেক্সট পেজে করি। বা এক্স প্লাস 24 পড়ে থাকবে, দুটো থেকে এবার কি আসবে? এক্স প্লাস 24 কমন আসবে। আর এখানে সরি এক্স না, আমরা ধরেছি এইচ ধরেছি, সরি এইচ প্লাস 24 পড়ে থাকবে। আর এখানে এইচ মাইনাস 15 পড়ে থাকবে ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তার আলাদা আলাদা করে কি হবে? 0 হবে। তো ভাষাটা এরকম লিখবো, হয় এইচ প্লাস 24 সমান সমান 0 অথবা এইচ মাইনাস 15 সমান সমান 0। এখান থেকে বা এইচ ইকুয়াল টু মাইনাস 24 আসছে অথবা এইচ ইকুয়াল টু 15। একটা ভাবার বিষয় যে ত্রিভুজের উচ্চতা কখনো নেগেটিভ হয় না, তাই জন্য আমরা এই মানটা নিতে পারবো না। কারণ উচ্চতা যেহেতু নেগেটিভ হয় না, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি? এই জিনিসটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। এই হলো আমাদের অঙ্কটা। এবার চলে যাই পরের অঙ্কে। পরের 3 নম্বর অঙ্কটি হচ্ছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের 2 গুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। ঠিক আছে, এই অঙ্কটা বলে দিয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? সংখ্যাটিকে ধরে নিতে পারি। ধরি সংখ্যাটি এক্স। সেক্ষেত্রে এবার সংখ্যাটাকে এক্স ধরে নিলাম। এবার কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি, দেখি কি আসে সমীকরণটা। একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে এখানে কি বলেছে? 5 গুণ মানে 5x, তার বর্গের 2 গুণ অপেক্ষা 3 কম সমান সমান তার বর্গ, মানে তার বর্গ অপেক্ষা 3 কম, 3 কম মাইনাস করে দিলাম, হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তো এই আমরা পেয়ে গেলাম ইকুয়েশনটা। এবার এই ইকুয়েশনটাকে আমরা কি করব? সমাধান করব। সমাধান করি। বা এটা যোগ 5x, ওদিকে গেলে মাইনাস 5x মাইনাস 3। ঠিক আছে, এখানে একটা জিনিস ছুটলো, যেখানে বলছে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তো বর্গের এখানে দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, এই যে বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এবার ঠিক আছে, বর্গ করে তারপর দ্বিগুণ করতে হবে, অপেক্ষা 3 কম, এটা করলাম ইকুয়াল টু 0। এটা হলো আমাদের আলটিমেট ইকুয়েশনটা। এবার আমরা এটাকে কি করব? সমাধান করব। ঠিক আছে, তো এটাকেও আমরা, এই অঙ্কটাকেও, এই সমীকরণটাকেও আমরা মিডল ফ্যাক্টর দিয়েই করব। এক্স স্কোয়ারের সহগ 2 আর এখানে ধ্রুবক পদে 3, মানে 2 গুণ 3 সমান সমান 6কে ভাঙাবো। 2 দিয়ে ভাঙালে হয় 3, 3কে ভাঙালে 1। তো এবার আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ? তো সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারের চিহ্ন দেখবো আর ধ্রুবক পদের চিহ্ন দেখবো, সেটাকে গুণ করে দেবো। এক্স স্কোয়ারের চিহ্ন হচ্ছে প্লাস আর ধ্রুবক পদের চিহ্ন হচ্ছে মাইনাস, মানে প্লাস মাইনাসে মাইনাস, মানে এই যে 5 যে আছে, 5কে আমরা মাইনাস আকারে সাজাবো, বা সেটাকেই সাজাই এখন। 2x স্কোয়ার মাইনাস বাইরে। এবার কিভাবে মাইনাস আকারে করতে পারি? 5 কিভাবে আসবে? তো এই জিনিসটা 3, এটা 1কে যদি ভাঙাই কি হবে? 2 3 6, 6 1 6। এবার 6 থেকে 1 বাদ দিলে আমরা 5 পেয়ে যাব। এটাকে এভাবে করতে হবে, সমান সমান 0। বা 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস x থাকবে মাইনাস 3 সমান সমান 0। এবার কমন নিই, 2x কমন আসবে, x পড়ে থাকবে এখানে থেকে 2x কমন নিয়ে 3 পড়ে থাকবে, প্লাস 1 যদি কমন নিই তো x মাইনাস 3 পড়ে থাকবে সমান সমান 0। এবার যে এই দুটো টার্ম বাঁচলো, এবার এখান থেকে x মাইনাস 3 কমন আসছে, x মাইনাস 3 কমন আসলো, আর পরে কি থাকলো? 2x প্লাস 1। আবার সেম কন্ডিশন, মানে দুটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তার আলাদা আলাদাভাবে শূন্য হবে, হয়। তো ভাষাটা এরকম লিখবো, x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা
2x প্লাস 1 ইকুয়াল টু 0 হবে, বা x ইকুয়াল টু 3 অথবা 2x ইকুয়াল টু -1 বা x ইকুয়াল টু -1/2। এখানে আবার একটা জিনিস দেখার বিষয় যে আমরা যে এক্সটা যে ধরেছিলাম না, মানে আমাদের যে অঙ্কটাতে বলে দিয়েছে এক্সটা, সেটা হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা। কিন্তু এই যে রাশিটা আমরা পেলাম -1/2, না এটা ধনাত্মক আর না এটা অখণ্ড, মানে এটা খণ্ড সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা, এটাকে আমরা নিতে পারবো না। কারণ আমাদের অঙ্কেই বলে দিয়েছে যে এই অঙ্কটা ক্ষেত্রে যে সংখ্যাটা আমাদেরকে বের করতে বলেছে সেটা অখণ্ড সংখ্যা হওয়া যাবে না। ঠিক আছে, তো আমাদের কি পড়ে থাকলো? এই সংখ্যাটা পড়ে থাকলো। তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো এখানে লিখব অতএব সংখ্যাটি হবে 3। এই অঙ্কটা। এবার দেখে নেওয়া যাক পরের অঙ্কটা। 4 নম্বর অঙ্ক। এই অঙ্কে বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে মোটর গাড়ির অপেক্ষা আরও কয়েকটা কন্ডিশন বলেছে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তো আমরা এই অঙ্কে সমীকরণ যখন গঠন করব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা সমীকরণটা সময়ের সাপেক্ষে বের করি। মানে আমি বলতে চাইছি যে আমরা বের করব যে জিপ গাড়িতে সম্পূর্ণ যাত্রা অতিক্রম করতে কত সময় লাগে আর মোটর গাড়িতে যাত্রা করতে কত সময় লাগে। জিপ গাড়িতে যেহেতু কম সময় লাগে, মোটর গাড়িতে বেশি সময় লাগবে বলেই দিয়েছে। তো মোটর গাড়িতে যেতে মানে যাত্রাটা অতিক্রম করতে যতক্ষণ সময় লাগে, সেখান থেকে যদি জিপ গাড়িতে যাত্রা করার সময়টা বাদ করে দিই, তো সেক্ষেত্রে আমরা কি সমীকরণটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো অঙ্কটা করি। আমাদের কি চেয়েছে? মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তো এখানে ধরে নিই জিনিসটা, সমাধান ধরি। মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা আমরা গতিবেগটা ধরে নিলাম। তাহলে এখানে আমরা কি বলতে পারি? মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, সেক্ষেত্রে এত কিলোমিটার 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, কি ঠিক কি না? এই যে এরকম। তো 1 আওয়ারে মানে এরকম x কিমি যেতে সময় লাগে 1 আওয়ার। গতিবেগটাই তো এরকম ধরে নিয়েছি। তো 1 কিমি যেতে কত সময় লাগবে? 1/x আওয়ার। তো সেক্ষেত্রে কি বলতে পারবে? 200 কিমি যেতে সময় লাগবে 200/x আওয়ার। ঠিক আছে, এটা হাওয়ারটা কিন্তু ইউনিট, ওটা আমরা লক্ষ্য করবো না, আমাদের সমীকরণ হচ্ছে এই জিনিসটা। এবার আমরা এটা মোটর গাড়ির ক্ষেত্রে বের করে নিলাম। এবার এটা আমরা বের করব জিপ গাড়ির ক্ষেত্রে। মোটর গাড়ির গতিবেগ x কিমি ধরেছি, তাহলে জিপ গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ থেকে 5 কিমি বেশি। তো গতিবেগটা কি হয়ে যাবে? x + 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক কি না? এখানে বলেই দিয়েছে অঙ্কটাতে, একটা কন্ডিশন বলেই দিয়েছে যে মোটর গাড়ি থেকে জিপ গাড়ির গতিবেগটা ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তো সেমভাবে সম্পূর্ণটা যাত্রা করতে কতক্ষণ সময় লাগে ওটা বের করে নিই। তার মানে x + 5 কিলোমিটার যায় 1 আওয়ারে। ঠিক আছে, 1 কিলোমিটার যাবে 1/x + 5 আওয়ারে। ঠিক আছে, তাহলে 200 কিলোমিটার যেতে সময় কত লাগবে? 200/x + 5 আওয়ার। তো আমরা বের করে নিলাম। এখানে কি বের করলাম? মোটর গাড়িতে যাত্রা করতে কত সময় লাগবে এটা বের করলাম, এবং জিপ গাড়িতে যাত্রা করতে কত সময় লাগবে এটাও আমরা এখন আপাতত বের করলাম। এবার মেন যে শর্তটা ওটা কি বলেছে? যে জিপ গাড়িতে যাত্রা করতে 2 ঘন্টা কম লাগে। ঠিক কি না? তার মানে কি শর্তানুসারে কি লিখব?
শিব বাড়িতে যাত্রা করতে কত সময় লাগছিল? 200/x + 5 আওয়ার। ঠিক আছে, আর এখানে মোটর গাড়িতে সময় কত লাগছে? 200/x 200/x আওয়ার। ঠিক আছে, ইউনিটটাও লিখলাম, পরে কেটে দেব। এবং কত? 2 ঘন্টা কম লাগছে, কম। মোটর গাড়িতে যাত্রা করতে এর থেকে ক ঘন্টা কম লাগছে? 2 ঘন্টা কম, তো 2 মাইনাস এই যে শর্তটা বলে দিয়েছে আমাদের 2 ঘন্টা কম সময় লাগে, ওই কন্ডিশনটাই লাগালাম। বাহ, সবগুলোতে হাওয়ার আছে, তো হাওয়ারগুলো কেটে দিতে আমাদের সুবিধা হবে। x + 5 এখান থেকে টানি 200/x = -2। মাইনাস দিয়ে কী করি? ঠিক আছে, এখন মাইনাস দিয়ে গুণ করে উল্টে দিই এই জিনিসটাকে, আর 2 দিয়ে কেটে দিই, কারণ উপরে 2 আছে। এই যে এরকম 100 × 2/x + 5 এটা -100 × 2/x = 2। 2 দিয়ে কেটে যাবে, এটা মাইনাসটা থেকে গেলে এখনও চেঞ্জ করিনি। ঠিক আছে, বা 2 দিয়ে কেটে যাক, এটাকে লিখতে পারবো 100/x - 100/x + 5 = 1। এবার এই যে ভগ্নাংশগুলোকে আছে, এটাকে আমরা লসাগু করে নিই। লসাগু করে এই জিনিসটা লিখতে পারবো কিনা একটু লক্ষ্য করি। এই জিনিসটা ভাগ, ওদিকে গেলে গুণ আকারে থেকে যাবে। তার সাথে সাথে এখানে গুণটাও করে নিই, আর এটাই থেকে যাবে এদিকে। ঠিক আছে, এদিকে 100x + 100x মানে 100x - 100x কেটে গেল, এদিকে 500 পড়ে থাকলো। এই সাইডটা এবার গুণ করি, x², এদিকে 5x পড়ে থাকবে। ঠিক আছে, তো আমাদের দ্বিঘাত সমীকরণটা কি আসলো? এটা +500 ওদিকে গেলে -500, মানে এই জিনিসটা আমাদের থাকলো দ্বিঘাত সমীকরণ, মেন দ্বিঘাত সমীকরণটা এটা আসলো। এটাকে এবার আমরা মিডল টার্ম করলেই আমাদের সমাধান, x এর ভ্যালুটা পেয়ে যাব। তো 500কে ভাঙাতে হবে, যেটা দেখতে পাচ্ছি 250, আবার 5 দিয়ে যাবে, ডাইরেক্ট 5 দিয়ে করি 50, 5 দিয়ে করি 10, 5 দিয়ে করি 2, 2 একে 2। চিহ্ন কি? এর প্লাস এর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মানে 5কে বিয়োগ আকারে সাজাতে হবে, এগুলো কম্বিনেশন ইউজ করে। তো দেখি কত হতে পারে। 5 × 2 = 10, 10 একে 10, না এটা হবে না, এটা হলে হতে পারে 2 × 2 = 4, 4 × 5 = 20, 25 থেকে 20 চলে যাবে বিয়োগ, 25 থেকে 20 বাদ = 0, এই জিনিসটা হচ্ছে। এবার আমরা ভেঙে দেবো এটাকে, 25x - 20x -500 = 0, বা x কমন নিই, x + 25 পড়ে থাকবে, আর এখান থেকে -20 কমন নিলে x + 25 পড়ে থাকবে = 0, বা পরের লাইনে এখান থেকে x + 25 দুদিক থেকে কমন, দুটো টার্ম থেকে x - 20 পড়ে থাকবে। ঠিক আছে, সহজ, কিন্তু বেশি টাফ নেই অঙ্কগুলো। তো এবার দুটোর গুণফল 0, এখানে হয় আগের মতোই লিখবো ভাষাগুলো, হয় x + 25 = 0, অথবা x - 20 = 0, বা x = -25 অথবা x = 20। একটা জিনিস লক্ষ্য করার, যে গতিবেগ কিন্তু এখানে আমাদের নেগেটিভ হবে না। ঠিক আছে, তো আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, আমরা নেব কোনটা? এটা, x = 20। তো অতএব কী লিখতে পারবো? মোটর গাড়ির গতিবেগ = 20 কিলোমিটার/আওয়ার, মানে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার করে যায় মোটর গাড়িটি। এই হলো আমাদের অঙ্কটা। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। পরের অঙ্ক 5 নম্বর। এই অঙ্কে বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। এখানে আমাদেরকে কন্ডিশনটা দিয়েছে জমিটার ক্ষেত্রফল এবং পরিসীমা বলে দিয়েছে 180 মিটার। ঠিক আছে, তাহলে
আমি প্রথমত এর দৈর্ঘ্যটা ধরে নিই, ঠিক আছে? দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স, এবং প্রস্থ ওয়াই ধরে নিই। প্রস্থ ধরবো কি না? ধরছি না, ঠিক আছে, প্রস্থ ধরছি না। আমি প্রস্থটাকে এরকমই লিখি, কারণ আমি এখানে দুটো চল ইউজ করতে পারবো না, কারণ এটা আমাদের হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের চ্যাপ্টারটা কি হচ্ছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আমি দুটো চল ধরছি না, শুধু দৈর্ঘ্যটা ধরছি এক্স, এবং প্রস্থটা আমি বের করে নিচ্ছি কোন কন্ডিশনটা দিয়ে? এই পরিসীমার কন্ডিশনটা থেকে আমি কি করছি? প্রস্থটা বের করে নিচ্ছি। তো লিখি, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? এটাই তো পরিসীমা। প্রস্থ মিটার হবে, এই ইউনিটটা মিটারে আছে। তো এটাই আমি সমান সমান শর্ত অনুসারে সমান সমান কার সাথে করতে পারি? দৈর্ঘ্য এক্স ধরেছি প্লাস প্রস্থ, এটা সমান সমান 180 সাথে করতে পারি, কারণ 180 আমাদের দেওয়া আছে এই যে পরিসীমাটা, ঠিক আছে? বা 2 গুণ ওদিকে গেলে ভাগ, যদি কাটে তো এটা 90 হয়ে যাবে, 180কে 2 দিয়ে ভাগ করলে। বা প্রস্থ কত আসবে? 90 থেকে এক্স বাদ। তো আমরা প্রস্থটা কত পেলাম? এই জিনিসটা পেলাম। দৈর্ঘ্য যদি এক্স ধরি তো প্রস্থ হচ্ছে 90 মাইনাস এক্স, ঠিক আছে? এবার আমাদের আরেকটা কন্ডিশন দিয়েছে, যেটা আমাদের মেন শর্তানুসারে লিখতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 বর্গমিটার, ঠিক আছে? এবার আমরা করি জিনিসটাকে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য দিয়েছে এক্স, এবং আমরা প্রস্থ বের করলাম কত? 90 মাইনাস এক্স, ঠিক আছে? সমান সমান কত হবে? 2000। এবার এখান থেকে আমরা সিম্পলিফাই করে ইকুয়েশনটাকে আগে লিখি। এটা 90x হবে, এখানে এক্স স্কোয়ার, এটা 2000, ঠিক আছে? এই যে সম্পূর্ণ টার্মটাকে আমরা ওদিকে নিয়ে চলে যাই, সুবিধা হবে। তো কী হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 90x, এটা যেমনি কার ছিল অমনি থেকে যাবে, কারণ ওই দিকেই তো নিয়ে গেছি, সমান সমান 0। এবার আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এই ইকুয়েশনটাকে আমাদেরকে এবার সলভ করতে হবে। সলভ করব কিভাবে? সোজা হিসাব। সলভ করার উপায় হচ্ছে মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর যাই হোক, এটা একটু সহজ ছিল, তো আমি সহজে দেখতে পেলাম যে এটা 40 প্লাস 50 করলে হয়ে যায় এক্স সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 50x প্লাস 2000 সমান সমান 0। এবার এটাকে আমরা সমাধান করব। এক্স কমন, এক্স মাইনাস 40 মাইনাস 50 যদি কমন নিই তো এখানে আবার এক্স মাইনাস 40 পড়ে থাকবে, সমান সমান 0। বা এক্স মাইনাস 40 কমন দুটো থেকে, এক্স মাইনাস 50 কমন, সমান সমান 0। আবার সেম আগের মতো সূত্র, যে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে 0 হবে, ওটা এরকমই লিখব। হয় এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 50 সমান সমান 0। তো এখান থেকে কী হবে? এক্স ইকুয়াল টু 40, আর এখান থেকে এক্স ইকুয়াল টু 50, ঠিক আছে? এবার আমরা কি পেলাম? এগুলো দৈর্ঘ্য দুটো পেয়ে গেলাম। তো আমরা দুটো কন্ডিশন হিসাবে লিখি আলাদা আলাদাভাবে। কীরকম? যদি এক্স দৈর্ঘ্যটা যদি এরকম লিখি, ঠিক আছে, বোঝা যাবে। যদি দৈর্ঘ্য যদি 40 মিটার হয় তাহলে প্রস্থ 90 মাইনাস 40 সমান সমান 50 মিটার। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য তো কখনো প্রস্থ থেকে ছোট হতে পারে না। হতে পারে কি? পারে না। তার মানে এই জিনিসটা আমরা নিব না। এই জিনিসটা নিব না মানে এটা নিব না, এটা নিব না মানে এটা নিব না। এই কন্ডিশনগুলো নিব না, এই দুটো কন্ডিশন নিব না। এখান থেকে দেখি কি আসে জিনিসটা, এই যে এক্স ইকুয়াল টু 50 থেকে। তো আমরা দৈর্ঘ্য কি ধরেছিলাম?
দৈর্ঘ্য এক্স ধরেছিলাম, দৈর্ঘ্য এক্ষেত্রে হয়েছে 50 মিটার, আর প্রস্থ কী পেয়েছিলাম 90 মাইনাস এক্স, তো প্রস্থ হয়ে যাবে 90 মাইনাস এক্স সমান সমান 90 মাইনাস 50 মিটার সমান সমান 40 মিটার। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমরা লিখতে পারি কারণ প্রস্থ দৈর্ঘ্য থেকে ছোট হয়। তো এটা হলো আমাদের সমাধান, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার। ঠিক আছে, এই গেল আমাদের 5 নম্বর অঙ্ক। এবার যাব 6 নম্বর অঙ্কে। নেক্সট অঙ্ক বলছে যে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তো এক্ষেত্রে আমাদের এককের ঘরের অঙ্কটা হিসাব করে লিখতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এককের ঘরের অঙ্কটা ধরে নিচ্ছি। ধরি এককের ঘরের অঙ্কটি হচ্ছে এককের ঘরের অঙ্কটি হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে দশকের ঘরের অঙ্কটি হবে কত বলেছে 3 কম, এককের ঘরের অঙ্কটা থেকে 3 কম, তাহলে এক্স মাইনাস 3 হয়ে যাবে কন্ডিশন অনুযায়ী। সংখ্যাটাকে আমরা কীভাবে লিখতে পারি? সংখ্যাটাকে আমরা ছোটোতে কীভাবে সংখ্যাগুলো পড়তাম? যদি স্যার বা মাস্টারমশাই বা গুরুজন আমাদেরকে পড়তে বলতো যে 12টাকে আমরা কীভাবে পড়তাম? 1 10 2 12। যদি 24 পড়তে বলতো কীভাবে পড়তাম? 2 10 4 24। তো এখানেও সেমভাবে এককের ঘরের অঙ্ক দিয়ে মানে আমরা ধরে নিয়েছি এক্স, সেক্ষেত্রে আমরা দশকের ঘরের অঙ্কটা এটা পেলাম এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটাকে কীভাবে লিখতে পারবো? সংখ্যাটি হবে দশকের ঘরের অঙ্কটার সাথে 10 গুণ করব, তার সাথে এককের ঘরের অঙ্কটা যোগ করে দেবো, এটা আমরা কি সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, এভাবে সংখ্যাটা পেলাম, এটা পেয়ে গেলাম সংখ্যা। তার সাথে আর একটা মেন কন্ডিশন যেটা দিয়ে দিয়েছে, যেটার সাহায্যে আমরা ইকুয়েশনটা পাবো, দ্বিঘাত সমীকরণটা পাবো, বলেছে যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তো করি জিনিসটা কি বলেছে, শর্তানুসারে সংখ্যাটা থেকে, তো সংখ্যাটা লিখি, সংখ্যা হচ্ছে এটা, আমরা এটাই বের করলাম। সেখান থেকে বলেছে তাদের অঙ্ক দুটির গুণফল। তো অঙ্ক কি, এটা একটা অঙ্ক মানে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক এটা, তাদের গুণফল বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 15 হয়। এই জিনিসটা আমাদেরকে বলে দিয়েছে। ঠিক আছে, এই জিনিসটা বলে দিয়েছে। এবার এটাকে সিম্পলিফাই করে আমাদেরকে সমাধান করতে হবে। ইকুয়েশন পেয়ে গেছি, করি। 10x মাইনাস 30 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস মাইনাস প্লাস 3x প্লাস 15, এদিকে আসলে মাইনাস 15 সমান সমান 0। সিম্পলিফাই করি, মাইনাস এক্স স্কোয়ার 10x 3x আর x 14x 14x থাকবে, এটা মাইনাস 45 সমান সমান 0। বা মাইনাস কমন নিয়ে ওদিকে গুণ করে দিই, তো এটা এরকম হয়ে যায়, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আর মাইনাস 1 0-র সাথে গুণ করলে 0ই হয়, তো অসুবিধা নেই। তো এই জিনিসটা আমাদেরকে মিডিল ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, কিভাবে মিডিল ফ্যাক্টর করব? যোগ আকারে। দেখি এবার 14 কিভাবে আনা যায়। 14 কিভাবে আনা যাবে? 45কে যদি ভাঙাই, 5 9 45, 3 3 9, আর 9 থেকে 5 বাদ, ঠিক 9 থেকে যোগ আকারে করতে বলেছে 3 3 9, 9 প্লাস 5 করলে আমরা 14 পেয়ে যাব, প্লাস 45 সমান সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস 9x, এটা প্লাস মাইনাসে মাইনাস 5x প্লাস 45 সমান সমান 0। বা x যদি কমন নিই, x মাইনাস 9 মাইনাস 5 কমন নিলে x মাইনাস 9 সমান সমান 0। বা
এক্স মাইনাস 9 কমন, এক্স মাইনাস 5 কমন, ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা পেজ এটা করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও। আমি নেক্সট পেজে এখন করছি। তো সেম আগের মতোই হয় এক্স মাইনাস 9 0 হবে, অথবা এক্স মাইনাস কত ছিল, 5 ছিল, 5, এক্স মাইনাস 5 0 হবে। বা এখান থেকে কী বলতে পারবো, এক্স ইকুয়াল টু 9 অথবা এক্স ইকুয়াল টু 5। আমাদের অ্যান্সার কী চেয়েছে, এককের ঘরের অঙ্কটি হিসাব করে লিখি। এইটাই আমাদের এককের ঘরের অঙ্ক হয়ে গেল। তো অ্যান্সার কী হবে, 9 অথবা পুরো বাক্যে লিখি। অতএব এককের ঘরের অঙ্কটি হবে 9 অথবা 5। ঠিক আছে, এইগুলো এবার যাই পরের অঙ্কতে। নেক্সট অঙ্ক 7 নম্বর। এই অঙ্কে বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:09 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় নেবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো দেখি, তো ধরি এখানে ধরি প্রথম নলটি, চৌবাচ্চাটি ধরি প্রথম নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে x মিনিটে। তার মানে এখানে কি বলতে পারি, তাহলে এক অংশ করতে সময় নেই আরেকবার লিখি এই লাইনটা, তাহলে x মিনিটে পূর্ণ করে এক অংশ। ঠিক আছে, এভাবে লিখতে হবে, 1 মিনিটে পূর্ণ করে প্রথম নলটা, কিন্তু এটা প্রথম নলের ক্ষেত্রে 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। এক মিনিটে প্রথম নলটি কত অংশ কাজ করে, মানে ভর্তি করে পরিপূর্ণ করে 1/x অংশ। সিমিলারলি দ্বিতীয় নল আমি ডাইরেক্ট করছি, এটা দ্বিতীয় নলটি 1 মিনিটে পরিপূর্ণ করে 1/x প্লাস 5 অংশ। কারণ দ্বিতীয় নলটি 5 মিনিট বেশি সময় নেই, তাই জন্য এতটা অংশ সে 1 মিনিটে পূর্ণ করবে। ঠিক আছে, এবার আরেকটা কন্ডিশন বলে দিয়েছে অঙ্কটাতে, যদি নল দুটো একসাথে যদি খোলা থাকে তো পরিপূর্ণ করতে সময় কত নিচ্ছে, 11/9 অংশ। তো এখানে এইভাবে লিখি, যদি দুটি নল একসঙ্গে খোলা থাকে তবে পরিপূর্ণ করতে সময় নেই কত মিনিট, 11/9 মিনিট
মিনিট। ঠিক আছে, এটাকে কনভার্ট করে নিয়ে এটা হয়ে যাবে 100/9 মিনিট। হলো? তাহলে এখানে কি বলতে পারি, 100/9 মিনিটে পূর্ণ করে এক অংশ, 1 মিনিটে পূর্ণ করবে 9/100 অংশ। ঠিক আছে, এবার দেখি শর্তানুসারে কি বলতে পারি। এই যে প্রথম নলটা ছিল 1 মিনিটে এতটা অংশ কাজ মানে পূর্ণ করছে, দ্বিতীয় নলটা 1 মিনিটে এত অংশ পূর্ণ করছে। তার মানে কি, এই দুটো যদি আমি একসাথে যদি যোগ করে দিই, এটার সাথে সমান পাবো। এই যে এই জিনিসটার সাথে সমান পাবো। কেন সমান পাবো? দুটি নল একসাথে এখানে কাজ করছে, তো সেক্ষেত্রে কত 1 মিনিটে কাজ করছে এতটা, 1 মিনিটে পরিপূর্ণ করছে এতটা। আর এখানেও যদি আমি এই দুটোকে যোগ করে দিই, 1 মিনিটে প্রথম নল এতটা ভরছে আর দ্বিতীয় নলটা 1 মিনিটে এতটা ভরছে। তার মানে কি, এই দুটোকে যদি আমি 1 মিনিটে যোগ করে দিই, মানে 1 মিনিটে এটা প্লাস এটা ভরবে, সেটাই সমান হবে কার সাথে? এটার সাথে। তো ওই জিনিসটাই আমরা এখন করব। ঠিক আছে, শর্তানুসারে 1/x প্লাস 1/x প্লাস 5, কারণ 5 মিনিট বেশি নিচ্ছিল, তাই জন্য ওটা ওরকম করতে পেরেছি। ঠিক আছে, সমান সমান কত? 9/100। এটা জাস্ট আর কিছু না, সমাধান সমীকরণ পেয়ে গেলাম। এখন শুধু আমাদেরকে করতে হবে কি, সমাধান। ঠিক আছে, এটাকে এখন লসাগু করে নিই। 9/100 কি হয়ে যাবে? এটা 2x প্লাস 5। ঠিক আছে, এবার 100 এদিকে গুণ করতে কোনাকুনি, 2x প্লাস 5, এটা হয়ে যাবে কত? x স্কোয়ার প্লাস 5x গুণিত 9, এটা হয়ে যাবে 200x প্লাস 500, এটা হয়ে যাবে 9x স্কোয়ার প্লাস 45x। এই টার্মটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, সুবিধা হবে। তো 9x স্কোয়ার প্লাস 45x, এটা হয়ে যাবে মাইনাস 200x মাইনাস 500 সমান সমান 0। বা 9x স্কোয়ার যেমন আছে তেমন রেখে দিই, আর অঙ্কটাকে ছোটো করি। 45 এটা যদি হয় তো মাইনাস কত থাকবে? 155x মাইনাস 500। এবার এটাকে মিডিল ফ্যাক্টর করব। ঠিক আছে, মিডিল ফ্যাক্টর কাকে কাকে? 9 গুণ 500কে করতে হবে। ঠিক আছে, 9 গুণ 500কে আমরা ভাঙাই, এখন দেখি কি আসে। 3, এটা এরকম হবে, আবার 3 দিয়ে 500 আসবে, 5 দিয়ে 20 100, আবার 5 দিয়ে যাবে 20, আবার 5 দিয়ে যাবে 4 2 2। এর চিহ্ন যোগ, এর চিহ্ন বিয়োগ, মানে বিয়োগ আকারে আমাকে 155কে সাজাতে হবে। এবার দেখি কি আসে, কিভাবে সাজানো যায়। মাথাটা দাগাতে হবে। এবার কি কি কম্বিনেশনটা নিলে এটা আসবে। সংখ্যা তো অনেকগুলো, দেখি কীরকম আসে। 5 কিউব 125, আর বিয়োগ আকারে করতে হবে না, দেখি কত আসছে। 5 3 15, 15 3 45, 45 4 180, 180 থেকে, হ্যাঁ 180 থেকে 25 গেলে হয়ে যাবে। 180 থেকে 25 বাদ গেলে আমাদের হয়ে যাচ্ছে 9x স্কোয়ার মাইনাস 180 এক্স মাইনাস মাইনাসে প্লাস 25x মাইনাস 500 সমান সমান 0। বা কমন নিচ্ছি, 9x কমন আসবে এখান থেকে, তো এক্স পরে থাকবে, 20 থাকছে এখানে, এক্স 25 কমন, এক্স মাইনাস 20 কমন থাকছে 0। বা 9x হলো প্লাস 25 চলে আসবে এখানে, এক্স মাইনাস 20, সরি এটা শুধু 20, এক্স কমন ছিল, ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যদি ডাইরেক্ট ভেঙে যদি করি, তো এক্স ইকুয়াল টু কত আসছে? এটা আসছে মাইনাস 25/9, আর এক্স ইকুয়াল টু 20, এই আসলো। সময় আমরা কি ধরেছি? এক্স ইকুয়াল টু সময় ধরেছি, তো এক্স তো সময় তো আর নেগেটিভ হতে পারে না, তো এই রাশিটাকে কী করবো? আমরা নিব না, এই রাশিটাকে আমরা নিব না, কারণ নেগেটিভ সময় নেগেটিভ হয় না, সেক্ষেত্রে কী হয়ে যাবে? এক্স ইকুয়াল টু 20। ঠিক আছে, আমাদের অ্যান্সার কী আসলো? এক্স ইকুয়াল টু 20 মিনিটস। আর পরেরটা কী হয়ে যাবে? একটা নল যদি এক্স মিনিটে
করে তো পরেরটা কি 5 মিনিট বেশি নিচ্ছিল, তো দ্বিতীয় নলটা হয়ে যাবে, দ্বিতীয় নলটা এই যে করছি এখানে, একটি নল সময় নেই, সময় নেই 5 মিনিট, আর একটি অপর নলটি সময় নেয় সরি 20 মিনিটস, 20 ছিল, 20 অ্যান্সার এসেছে 20, তো পরেরটা সময় নেই 5 মিনিট বেশি, তো 25 মিনিট। এই গেল আমাদের অঙ্কটা। এবার দেখি নেক্সট অঙ্ক। 8 নম্বর অঙ্ক বলেছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে বলেছে। তারপর পর্ণা একা একই কই দিনে কাজটি সম্পন্ন করতে পারবে লিখি। তো এখানে ধরি পর্ণা x দিনে কাজটি শেষ করবে, কাজ শেষ করে, ঠিক আছে। তাহলে একদিনে পর্ণা করে 1/x অংশ, ঠিক আছে। সেম কি বলেছে পীযূষের কদিন বেশি লাগছে পর্ণা থেকে, 6 দিন বেশি, তো অতএব এখানে লিখব পীযূষ বানানটা পীযূষের 6 দিন বেশি লাগছে, x + 6 দিনে কাজ শেষ করে। তাহলে একদিনে পীযূষ করে 1/x + 6 অংশ, ঠিক আছে। এবার আমরা যোগ করছি যে তারা একদিনে একসঙ্গে কতটা কাজ করছে। একসঙ্গে তারা একদিনে করে যোগ করে দিই, অংশটা পেয়ে যাব 1 + 1/x + 6 অংশ, ঠিক আছে। এবার আমরা তো এটা নিজে থেকে যখন x ধরলাম সেক্ষেত্রে আমরা পেলাম। এবার আরেকটা জিনিস বলে দিয়েছে অঙ্কের মধ্যে তারা একসাথে যদি কাজ করে 4 দিনে কাজটাকে সম্পন্ন করতে পারে, তার মানে কি তারা একদিনে একসঙ্গে যদি করে তো একসঙ্গে 1/4 অংশ কাজ করছে, তো এটাই আমাদের শর্তানুসারে সমান হবে, ঠিক আছে। তাহলে একসঙ্গে 4 দিনে কাজটিকে শেষ করতে পারছে, তার মানে কি, তার মানে হচ্ছে যে তারা এক অংশ করতে সময় নিচ্ছে, একদিনে করছে 1/4 অংশ, তার মানে এটা শর্তানুসারে এটাকে লিখতে পারি 1/x + 1/x + 6 = 1/4, বা এখানে আমরা এটাকে লসাগু করে নিই, লসাগু করলে এটা এরকম দেখতে হবে, কোনাকুনি জাস্ট কোণ, এটা 2x + 6 হবে, লিখি একবার তারপরে করব। আর এদিকে x × x + 6টা থাকবে, বা এটা গুণ করি, এটা হয়ে যাবে 8x প্লাস এটা হয়ে যাবে 24, এটা হবে x² + 6x, এই টার্মটাকে ওদিকে নিয়ে চলে যাই, সুবিধা হবে। তো x² + 6x যেমন আছে রেখে দিলাম, আর এটা ওদিকে চলে গেল -8x - 24 হয়ে আলটিমেটলি 0। আবার পর থেকে আবার টেনে নিলাম এদিকে x², এটা যাবে 2x - 24, এটাকে মিডল ফ্যাক্টরে ভাঙালে কি হয়ে যাবে x², এটা হয়ে যাবে মাইনাস বিয়োগ আকারে করতে হবে, তো এটা হয়ে যাবে 6 × 4 = 24, মানে 6 থেকে 4 বাদ দিলেই হয়ে যায় 6x, এটা হয়ে যাবে +4x - 24 = 0, বা x কমন x - 6, 4 কমন x - 6 = 0, বা x - 6 = 0, বা অথবা এটা হয় লিখব, হয় এটা = 0 অথবা x + 4 = 0, ও একটা লাইন ছুটে গেল, সরি, x - 6 × x + 4 = 0, ঠিক আছে। এবার এটা করতে পারবো, তো এখান থেকে x = কত আসছে 6, আর x = -4, এটা আমরা নিব না, কেন নিব না, কারণ সময় নেগেটিভ হয় না, ঠিক আছে।
আমরা এক্স কি ধরেছি, এক্স ধরেছি পড়নার কাজ করার সময়, মানে কতদিনে সে সম্পূর্ণ কাজটি করতে পারে, কিন্তু সময় তো নেগেটিভ হবে না, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে এটা এক্স ইকুয়াল টু 6। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 6। অতএব পড়নার সময় লাগবে, পড়না সম্পূর্ণ কাজ করতে সময় নেবে সময় নেয় 6 দিন। এই হলো আমাদের অঙ্ক। চলে যাই নেক্সট অঙ্কে। 2.3 এর সব থেকে যেটা ভারী অঙ্ক, মানে 9 নম্বর অঙ্কটা, সেটা এখন করব। অঙ্কটাতে বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলছে। এখানে মানে প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটা আমাদেরকে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় আমাদেরকে সমীকরণ গঠন করে সেই সমীকরণটা সমাধান করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আমাদের মূল কাজ হচ্ছে সমীকরণ যদি আমরা ঠিকঠাকভাবে গঠন করতে পারি তাহলে এই অঙ্কগুলো বেশি ভারী হবে না আর কি, মানে কঠিন লাগবে না। আমাদের মেন কাজ হচ্ছে যে ঠিকঠাকভাবে সমীকরণটাকে গঠন করা। সমীকরণ গঠন করলে আর চিন্তার কিছু নেই। অঙ্কটা দেখি, অঙ্কটা আরেকবার পড়ে নিই। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। যে জিনিসটা চেয়েছে, মানে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে, তো সেই জিনিসটাকে আমরা এক্স ধরে নেব। এবার ওর সাপেক্ষে কী কী আমার ডাটাগুলো দেওয়া আছে ওই ডাটা হিসাবে আমরা অঙ্কটা কষার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। এখানে বলেছে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, তো আমরা ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য সমান সমান এক্স টাকা। এক্স টাকা, এখান থেকে আমরা কি বলতে পারবো, 1 টাকায় পাওয়া যায় সমান সমান 1/x দর্জন কলম, তারপরে এখান থেকে কি বলতে পারবো, 30 টাকায় পাওয়া যায় 30/x দর্জন কলম, 30/x দর্জন কলম। এবার সমান সমান লিখতে পারবো কি 30/x ইন্টু 12, কারণ 1 দর্জন মানে কি 12টি কলম, 12টি কলম। এই যে আমরা যে 30 টাকায় কতগুলো কলম পাওয়া যাচ্ছে সেটা আমরা বের করলাম। কেন বের করলাম, যখন আমরা মানে সমীকরণটা গঠন করব না, তখন আমি এর কারণগুলো বলতে পারবো। মানে এমন কি তোমরা নিজেও বুঝতে পারবে যে কেন আমি 30 টাকায় এই যে দাম কমার আগের যে কতগুলো কলম পাবো সেটা বের করলাম। এক্সের সাপেক্ষে, এক্স যেহেতু ধরে নিয়েছিলাম, প্রতি ডজন কলমের মূল্য দাম কমার পূর্বে। এবার দাম কমার পর প্রতি ডজন কলমের দাম, প্রতি ডজন কলমের দাম কত টাকা করে কমেছে, 6 টাকা কমেছে। প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমেছে কিন্তু। তো আগে ছিল এক্স টাকা প্রতি ডজন কলমের দাম, এখন হয়ে যাবে x - 6 টাকা। সেমভাবে আমরা 30 টাকায় এখন বর্তমানে কতগুলো কলম পাবো ওটা বের করে নিই।
অতএব এখান থেকে বলতে পারবো 1 টাকায় পাওয়া যাবে 1/x minus 6 দর্জন কলম। তো এখান থেকে আমরা 30 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 30 টাকায় কতগুলো পাওয়া যাবে। 30 টাকায় পাওয়া যাবে 30/x minus 6 দর্জন কলম। ঠিক আছে, এটাকে আমরা সংখ্যায় নিয়ে আসি। 30/x minus 6 গুণ 12 টি কলম। এবার 30 টাকায় দাম কমার আগে 30 টাকায় আমরা পেয়েছিলাম এতগুলো কলম পাচ্ছিলাম, এখন দাম কমার পরে 30 টাকায় পাচ্ছি এতটি কলম। ঠিক আছে, দাম কমার আগে আমরা 30 টাকায় এতগুলো কলম পাচ্ছিলাম, দাম কমার পর আমরা 30 টাকায় এতগুলো কলম পাচ্ছি। এখন আমাদের কন্ডিশনটা কি বলে দেওয়া আছে যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা করে কমলে 30 টাকায় আরও 3টি কলম পাওয়া যাবে। তার মানে কি, এই যে এই কলমটা দাম কমেছে, তার মানে কি 30 টাকা এখন বেশি কলম পাবো। তো এই বেশি পরিমাণ কলম থেকে আগের কলমের পরিমাণটা যদি আমরা বাদ করে দিই, তাহলে অ্যান্সার থাকবে মানে সমান সমানের ওই সাইডে থাকবে 3টে কলম এক্সট্রা। যেহেতু কন্ডিশনটা বলে দেওয়া আছে, শর্ত অনুসারে লিখি। শর্ত অনুসারে বলতে পারবো 30 গুণ 12/x minus 6। 30 টাকায় এতগুলো কলম পাচ্ছি দাম কমার পর, মাইনাস 30 টাকায় 30 গুণ 12/x, এটা দাম কমার আগে কলমের সংখ্যা যতগুলো পাচ্ছিলাম তার থেকে 3টি বেশি যেহেতু পাবো, তো এখানে 3 হয়ে যাবে, কারণ দাম কমার পর এতগুলো কলম পাচ্ছি এবং দাম কমার আগে এতগুলো কলম পাচ্ছিলাম, তাদের ডিফারেন্স 3 হবে। কারণ বলে দিয়েছে যে প্রতি ডজনে যদি 6 টাকা করে কলম এর দাম কমে তাহলে আমরা 3টি এক্সট্রা কলম পাবো। তো বর্তমানে যতগুলো কলম পাচ্ছি 30 টাকায়, আগে যতগুলো 30 টাকায় কলম পাচ্ছিলাম তাদের যদি আমি বিয়োগ করে দিই তাহলে 3 হবে অ্যান্সার। এটা আমরা পেয়ে গেলাম, এটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। সলভ করি, বা একই ব্যাপার। 30 গুণ 12 যে উপরে যে দুটোতেই আছে, তো কমন নিই, আমাদের ক্যালকুলেশনের সুবিধে হবে। 1/x minus 6 minus 1/x equal to 3। হলো, এখানে 3 দিয়ে এই 30 গুণ 12টা ওদিকে নিয়ে চলে যায় আপাতত, তারপর এই জিনিসটা আমি লসাগু করছি, মানে ক্যালকুলেশন করছি আর কি। তো x minus 6 কেটে গেল, তো x পরে থাকবে, এটা মাইনাস x কেটে গেল, মাইনাস x minus 6 পরে থাকলো উপরে। এখানে 3 আছে, এই দিকটা গুণ, মানে এদিকে আসলে ভাগ। 30 গুণ 12 10। এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা উপরে 6 x ইন্টু x minus 6 সমান সমান 1/10 গুণ 12। और এটা এদিকে গেলে হয়ে যাবে 60 গুণ 12 করে দিলাম হিসাবটা। 60 গুণ 12 রাখি, কারণ আমাদের যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তখন একটু সহজ হবে আর কি, মধ্যপদ ভেঙে উৎপাদকে বিশ্লেষণ। और গুণটা করিয়ে দিই, 60 গুণ 12 720। এক্স আর এটা গুণ করি এক্স দিয়ে, এক্স স্কোয়ার, এক্স আর 6 6x, মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস, और এটা প্লাস 720 ওদিকে গেলে মাইনাস 720, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এবার এটা আমরা কি পেলাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ মানে একটাই চল আছে x এবং এর সর্বোচ্চ ঘাত কত আছে 2, তাহলে এটা কি পেলাম আমরা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেলাম। এবার এটাকে তোমরা হয়তো শ্রীধর আচার্য দিয়েও সমাধান করতে পারবা, কিংবা
মধ্যপদ ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করলেও এর অ্যান্সার আমরা পেয়ে যাব। তো যেহেতু আমি যে কোষে দেখে 1.3-তে এই অঙ্কটা পেয়েছি, সেখানে তোমাদের হয়তো শ্রীধর আচার্য এর কনসেপ্টটা বলে দেওয়া নেই, তাই জন্য মধ্যপদ ভেঙে উৎপাদকে বিশ্লেষণটা করি করি অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস, এবার মধ্যপদ যখন আমি ভাঙবো এটা দেখব 30 মাইনাস 24 করলেই হয়ে যাবে 720। মধ্যপদ ভেঙে উৎপাদকের বিশ্লেষণ ক্লাস 8-এর কনসেপ্ট তোমাদের হয়তো জানা আছে। और एक्स स्क्वायर माइनस प्लस है माइनस 30, এদিকে एक्स माइनस माइनस है प्लस 24 एक्स माइनस 720 জিরো। और एक्स কমন আসবে এই দুটো থেকে প্লাস 24, এই দুটো থেকে 24 কমন আসবে, এক্স মাইনাস 30 পড়ে থাকবে সমান সমান জিরো। এবার এই দুটো টার্ম থেকে এক্স মাইনাস 30 কমন আসবে, সরি এক্স মাইনাস 30 এক্স প্লাস 24 সমান সমান জিরো। ঠিক আছে, তো আমরা কি পেলাম, দুটো টার্মের গুণফল জিরো পেলাম। তো তো টার্মগুলো আলাদা আলাদাভাবে জিরো হবে, অতএব হয় এক্স মাইনাস 30 ইকুয়াল টু জিরো, অথবা স্ল্যাশ দেওয়াটা ভুল হয়ে যাবে, অথবা লিখতে হবে আমাকে, অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু 30 অথবা এক্স ইকুয়াল টু মাইনাস 24। অ্যান্ড এক্স ইকুয়াল টু 30 ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে এবং এক্স ইকুয়াল টু মাইনাস 24 ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, আমাদের এই ইকুয়েশনটাকে যেটা আমরা তৈরি করেছিলাম। তো যেহেতু আমরা এক্স কি ধরেছি, এক্স ধরা হয়েছে, ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য এক্স। তো কলমের মূল্য তো নেগেটিভে কোনো দোকানদার রাখবে না, মানে কি ধরি তুমি যদি কোনো কলমের দোকানটা যদি তোমারই থাকে, তুমি কি কখনো নেগেটিভে দামটা রাখবা? কেউ কি লস করে কোনো দিন দাম রাখবে? তাই জন্য এক্সের যে এটা মাইনাস 24 যে ভ্যালুটা এসেছে এটা সম্ভব না, কারণ কেউ লস করে তো বিক্রি করবে না। মাইনাস 24 দাম রাখা মানে কি, সে কলমও দিচ্ছে তোমাকে 24 টাকাও দিচ্ছে, সেটা তো হয় না। তো তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু 30 আমাদের অ্যান্সার হবে, কারণ দাম নেগেটিভ হয় না। তাহলে অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য সমান সমান 30 টাকা। এবার এই তো আমরা অঙ্কটা করে নিলাম, কিন্তু অঙ্কটা ঠিক হলো না ভুল সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? এই যে আমাদের এক্স এর ভ্যালু 30 আসলো কি না, এই 30টা আমরা এখানে বসাবো। এই 30-এর যেটা ভ্যালুটা আসলো, এই 30-এর যে এই যে ভ্যালুটা আসলো, এই ইকুয়েশনে যদি আমরা বসিয়ে দেখে নিই যে দু সাইড ঠিক হচ্ছে কি না, যদি ঠিক হয় তো আমাদেরকে ভেবে নিতে হবে যে অ্যান্সারটা ঠিক আছে। তো 30 বসিয়ে চেক করে নিই, এখানে 30 বসালে কী হবে, 30 থেকে 6 গেলে 24, এবার এই নিচে 24, এবার 12 দিয়ে 24, নিচে 2 আসলো, এবার 2 দিয়ে 30কে কাটলে 15, এখানে যদি 30 বসাই তো 30 কাটবে 12, 15 থেকে 12 গেলে 3, তাহলে 30 স্যাটিসফাই করছে আমাদের ইকুয়েশনটাকে। তার মানে আমাদের অ্যান্সার এই যে 30 এসেছে, এই 30 অ্যান্সারটা একদম সঠিক আছে। তো এই গেল আমাদের এই অঙ্কটা যথেষ্টই কঠিন ছিল, অঙ্কটা ভালোই কঠিন ছিল। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1.3 কোষে দেখে 9 নম্বর অঙ্কটা যথেষ্ট টাফ। এই অঙ্কটা যখন আমি করেছিলাম তখন 3বার ভুল হয়েছিল। আমি যখন ক্লাস 10-এ পড়তাম এই অঙ্কটা আমার 3বার ভুল হয়েছিল, দেন গিয়ে 4 নম্বর বারে আমি এটা করতে সক্ষম হয়েছিলাম। তো যদি তোমরা এই অঙ্কটা বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও, না বুঝতে পারলেও কমেন্টে জানাও, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আর অন্য কোনো সমস্যা থাকলে, অন্য কোনো অঙ্কের সমস্যা থাকলে আমাকে কমেন্ট করো, আমি সেই অঙ্কের সলিউশনটা ভিডিও করে সেন্ড করব। থ্যাংক ইউ।